ষষ্ঠদশ শতকের শুরুর দিকে একটি শক্তিশালী পর্তুগিজ নৌবাহিনী ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করছিল, কিন্তু এটি আরব উপদ্বীপ এবং ভারতের উপকূলীয় শহরগুলোর জন্য একটা বড়সড় হুমকির কারণ হয়েও দাঁড়িয়েছিল। পর্তুগিজদের সদর দপ্তর ছিল ভারতের পশ্চিম উপকূলের একটি শহরে, যেটি বর্তমানে গোয়া নামে পরিচিত। আর এদিকে ইতিমধ্যেই 1517 সালে লোহিত সাগরে শক্তিশালী অটোমানদের আধিপত্য শুরু হয়। অটোমানদের সিংহাসনে তখন সুলতান সেলিম দ্য গ্রিন মামলুকদের সাথে যুদ্ধের দ্বারা মিশর এবং আরব উপদ্বীপের হেজাজ আকাব সহ অধিকাংশ অঞ্চল স্বেচ্ছায় অটোমানদের হাতে চলে আসে। পিরি রেইস তার বিশ্ববিখ্যাত মানচিত্র সুলতান মিশরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই সুলতানের দরবারে উপস্থাপন করে। এরপরই সুলতান সেলিম আরও দুর্দণ্ড প্রতাপের সাথে জলে ও স্থলে সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। কিন্তু লোহিত সাগরে উসমানীয়দের এই আধিপত্য শুরু হওয়ার সাথে সাথেই অটোমানদের সাথে পর্তুগিজদের কন্ট্রোভার্সির সূচনা ঘটে। শুরু হয় অটোমান পর্তুগিজ শত্রুতার এক অধ্যায়। এদিকে উত্তর পশ্চিম ভারতের গুজরাটে দ্বিতীয় মুজাফফর শাহের শাসন চলছিল তখন। সুলতান সেলিম দ্বিতীয় মুজাফফর শাহের সাথে গোয়ায় পর্তুগিজদের বিরুদ্ধে একটি যৌথ অভিযানের বিষয়ে আলোচনা শুরু করেন। তবে এই আলোচনা শুরু হলেও দুর্ভাগ্যজনকভাবে 1520 সালে সুলতান সেলিম খান মারা যান। এরপর ক্ষমতায় আসেন সুলতান সুলেমান খান। 1525 সালে সুলতান সুলেমান সেলমান রেইসকে লোহিত সাগরে একটি ছোট অটোমান নৌবহরের অ্যাডমিরাল হিসেবে নিযুক্ত করেন, যাকে পর্তুগিজ আক্রমণের বিরুদ্ধে অটোমান উপকূলীয় শহরগুলোকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। 1534 সালে সুলতান সুলেমান ইরাকের বেশিরভাগ অংশেই সাম্রাজ্য বিস্তার করে নেয় এবং 1538 সালের মধ্যে অটোমানরা পারস্য উপসাগরের বসরা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু অটোমান সাম্রাজ্য এদিকে পর্তুগিজ নিয়ন্ত্রিত উপকূলের এলাকাগুলোতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল, কারণ আরব উপদ্বীপের বেশিরভাগ উপকূলীয় শহরগুলোতে পর্তুগিজদের আধিপত্য বহাল ছিল তখনও। অনেক ইতিহাসবিদ বলেন অটোমান পর্তুগিজ দ্বন্দ্বের প্রধান কারণই ছিল অর্থনৈতিক। পঞ্চদশ শতকের দিকে সুদূর প্রাচ্য থেকে ইউরোপের প্রধান বাণিজ্য রুট ছিল লোহিত সাগর এবং মিশর হয়ে। এখন পর্তুগিজদের বাণিজ্য করতে মাঝে আফ্রিকা পাড়ি দেওয়া ছিল খুবই ব্যয়বহুল, তাই এটি পর্তুগিজদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আসলে ভূমধ্যসাগরে অটোমান সাম্রাজ্যের নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য থাকলেও লোহিত সাগরে ও এদিকে বঙ্গোপসাগরে এই নৌবাহিনী স্থানান্তর করে একই সাথে ভূমধ্যসাগরে ও লোহিত সাগরে আধিপত্য ধরে রাখা সম্ভব ছিল না। তাই সেখানে একটি নতুন নৌবহর তৈরি করা হয়েছিল এবং এটির নাম দেওয়া হয়েছিল ভারতীয় নৌবহর। মূলত এভাবেই অটোমান এবং পর্তুগিজদের নিজ স্বার্থের জন্য একটা বড় দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। তো চলুন এর বিস্তারিত ভেতরে ঢোকা যাক। তার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম দিউ অবরোধ 1538। দিউ 1535 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল। আসলে পর্তুগিজ এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যে প্রধান শত্রুতা আনুষ্ঠানিকভাবে 1538 সালেই শুরু হয়, যখন অটোমানরা প্রায় 80টি জাহাজ দিয়ে গুজরাটের সালতানাতকে দিউ অবরোধ করতে সহায়তা করেছিল। অটোমান নৌবহরের নেতৃত্বে ছিলেন তৎকালীন মিশরের গভর্নর সুলেমান পাশা, কিন্তু ভুল পদক্ষেপের কারণে আক্রমণ তখনকার মতো সফল হয়নি এবং পরবর্তীতে এই অবরোধ তুলে নেওয়া হয়। গুজরাটের শাসক তখন দ্বিতীয় মুজাফফরের ছেলে বাহাদুর শাহ। দ্বিতীয় মুজাফফর সুলতান সেলিমের সাথে পর্তুগিজদের বিরুদ্ধে যৌথ অভিযানের আলোচনা করেছিলেন। তিনি পর্তুগিজ নৌবাহিনীর বিরুদ্ধে যৌথ পদক্ষেপের জন্য কনস্টান্টিনোপলের কাছে আবেদন করেছিলেন, কিন্তু সুলতান সেলিম মারা যায় এবং পরবর্তীতে সুলতান সুলেমান ভারত মহাসাগরে পর্তুগিজদের আধিপত্য যাচাই করার জন্য এটি পরিকল্পনা শুরু করে এবং তিনি হাদিম সুলেমান পাশাকে অটোমানদের ভারত মহাসাগরীয় নৌবহরের অ্যাডমিরাল হিসেবে নিযুক্ত করেন। হাদিম সুলেমান পাশার নৌবাহিনীতে ছিল প্রায় 90টি গ্যালি। 1538 সালে তিনি লোহিত এবং আরব সাগর হয়ে ভারতে যান এবং জানতে পারেন যে বাহাদুর শাহ পর্তুগিজ নৌবাহিনীর সাথে সংঘর্ষের সময় নিহত হয়েছেন এবং তার উত্তরসূরিরা পর্তুগিজদের সাথে মিত্রতা করেছে। এসব কিছু শুনে দিউতে একটি ব্যর্থ অবরোধের পর তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুয়েজে ফেরার পথে তিনি এডেন সহ বেশিরভাগ ইয়েমেনি জয় করেন।
এবং অভিযানের পর হাদিম সুলেমান পাশা গ্র্যান্ড উজির পদে পদোন্নতি পান। আর তখনকার মতোই ভেস্তে যায় দিউ অভিযান। সুয়েজ অভিযান 1541। ভাস্কো দা গামার প্রথম পুত্র এস্তেভাও দা গামার অধীনে পর্তুগিজরা সুয়েজে অটোমান নৌবহর ধ্বংস করার জন্য একটি অভিযানের পরিকল্পনা করেছিল। তারা 31 ডিসেম্বর 1540 তারিখে গোয়া ত্যাগ করে এবং 27 জানুয়ারি 1541 সালের মধ্যে এডেনে পৌঁছেছিল। এরপর নৌবাহিনীটি 12 ফেব্রুয়ারি মাসাওয়ায় পৌঁছেছিল। এখান থেকে এস্তেভাও দা গামা একটি দল নিয়ে মূল বহর থেকে আলাদা হয়ে সুয়েজের দিকে চলে যান। আরেকটি বহর উত্তর দিকে যাওয়া অব্যাহত রাখে। উত্তর দিকে যাওয়া পর্তুগিজরা তখন অটোমান বন্দর সুয়াকিন এবং কোসেইরে পৌঁছে সেগুলো পুরো ধ্বংস করে দেয়। এরপর তারা জেদ্দা আক্রমণ করে, কিন্তু তারা এক্ষেত্রে চরম পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হয়। আর এদিকে গামার নেতৃত্বের অন্য নৌবহরটি সুয়েজে পৌঁছে এবং পৌঁছে এস্তেভাও দা গামা দেখেন যে অটোমানরা তার অভিযান সম্পর্কে অনেক আগেই জেনে গিয়েছিল এবং সহায়তাই তুমুল যুদ্ধ। সমুদ্র সৈকতগুলোর উপর হওয়া এই যুদ্ধে অটোমানরা পর্তুগিজদের নৌবহরের উপর প্রবল আক্রমণ করে। উভয় দলেরই তুমুল লড়াই চলে, কিন্তু পর্তুগিজদের একটু বেশি ক্ষতি হয়, যার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। এলটোর বন্দর বর্তমান সিনাই উপদ্বীপে পর্তুগিজদের আক্রমণ করার পরিকল্পনা থাকলেও অটোমানদের আক্রমণ তাদেরকে তা থেকে বিরত রাখতে বাধ্য করে। এই তুমুল আক্রমণের কারণে পর্তুগিজরা আর কোনোভাবেই সামনে আগাতে পারেনি। অটোমানদের আক্রমণে তারা বাধ্য হয়ে পিছু হটে এবং তখনকার মতো তাদের অভিযান ব্যর্থতার মুখ দেখে। ইথিওপিয়ান অভিযান 1541 থেকে 1543। সুয়েজে অভিযান ব্যর্থ হওয়ার পর কিছুটা পিছু হটে পর্তুগিজরা এবং বিশ্রাম নিয়ে আবারও আক্রমণের জন্য প্রস্তুত হয় তারা। এবার তারা মাসোয়াতে যায়। মাসোয়াতে এস্তেভাও দা গামা অটোমান কর্তৃক নিযুক্ত অ্যাডেলাইড বাহিনীর আক্রমণের বিরুদ্ধে খ্রিস্টান ইথিওপিয়ান সাম্রাজ্যকে সহায়তা করার জন্য একটি আবেদন করে এবং এতে তারা সাড়াও দেয়। ফলে পর্তুগিজদের বাহিনী এবার কিছুটা ভারী হয়। ফলে 1542 সালের ফেব্রুয়ারিতে পর্তুগিজরা বাসেন্তের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অ্যাডেলাইড দুর্গ দখল করতে সক্ষম হয়। ফলে যুদ্ধে পর্তুগিজরা আবারও বিজয়ের মুখ দেখে এবং এ বিজয়ের পর তারা এক গণহত্যা সংগঠিত করে। সেখানে প্রায় সমস্ত তুর্কি সেনাকে দলে দলে হত্যা করে তারা। নির্মমভাবে হত্যা হওয়া শহীদদের ইতিহাস আজও ভুলেনি। এ খবর পাওয়া মাত্রই সাথে সাথে ইয়েমেনের গভর্নর 2000 অ্যারাবিয়ান মাস্কেটিয়ার, 900 তুর্কি পাইকম্যান, 1000 তুর্কি ফুট মাস্কেটিয়ার, কয়েকশো কিপ্টার ফুট সৈন্য এবং বেশ কিছু তুর্কি ঘোড়সওয়ার পাঠিয়ে দিলেন। এর ফলশ্রুতিতেই সংঘটিত হয় ওফোলা যুদ্ধ। ওফোলা যুদ্ধে সোমালিয়ান এবং তুর্কি বাহিনী যৌথভাবে পর্তুগিজদের নাকানি চুবানি খাইয়ে পরাজিত করে এবং সেখানেই এস্তেভাও দা গামাকে বন্দী করা হয় এবং তাকে ইসলামের দাওয়াত দেয়া হলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানানোর পর তার করা অসংখ্য অপরাধের উপর ভিত্তি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো দিউ অবরোধ 1546। 1546 সালে সুরাটের গুজরাটি গভর্নর খোজা জুফর পর্তুগিজদের কাছ থেকে দিউ পুনরুদ্ধার করতে অটোমানদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। 30টি জাহাজ এবং অটোমান সৈন্যদের সমন্বয়ে সুলতান সুলেমান কর্তৃক প্রেরিত একটি নৌবহর দিউতে পৌঁছেছিল, যাতে গুজরাটি বাহিনীকে শহর অবরোধ করতে সহায়তা করতে পারে। সেখানে প্রায় 7 মাস যুদ্ধের পর জোয়াও ডি কাস্ত্রের নেতৃত্বে গোয়া থেকে দলে দলে পর্তুগিজ নৌবহর আসে এবং মুসলিম বাহিনীর তুলনায় পর্তুগিজ বাহিনী অনেক ভারী হয়। ফলে মুসলিম বাহিনী পরাজিত হয় এবং এবারেও দিউ অভিযান ব্যর্থ হয়। এডেন বিদ্রোহ 1548। 1546 সালের সেপ্টেম্বরে দিউ অবরোধে অটোমানরা পর্তুগিজদের বিরুদ্ধে ব্যর্থ হয়, কিন্তু তারপর এডেনে ফিরে এসে সেখানে আংশিক বহর এই ঘাঁটিতে অবস্থান করে এবং আর্টিলারি দিয়ে তারা এই শহরটিকে সুরক্ষা করে। এই ঘাঁটি থেকে সুলাইমান পাশা ইয়েমেনের পুরো দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং ক্ষুদ্র অভিযান পরিচালনা করে সানাও নামক অঞ্চলও বিজয় করেন। কিন্তু বিভিন্ন আঞ্চলিক সমস্যার কারণে 1547 সালে এডেন অটোমানদের বিরুদ্ধে জেগে ওঠে এবং পরিবর্তে সেখানকার খ্রিস্টান অধিবাসীরা ষড়যন্ত্র করে পর্তুগিজদের আমন্ত্রণ জানায়, যাতে করে পর্তুগিজরা শহরটিকে নিয়ন্ত্রণে আনতে পারে।
অনেক ইতিহাসবিদের মতে বিদ্রোহের পেছনে মূলত পর্তুগিজ গোয়েন্দাদের হাত ছিল। তারাই মূলত এ ধরনের একটা কৃত্রিম সমস্যা তৈরি করেছিল, কিন্তু পরিশেষে অটোমানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ২৬শে ফেব্রুয়ারি ১৫৪৮ সালে পিরিরেইস শহরটিকে পুনরায় শত্রুমুক্ত করেন এবং একটি প্রশংসনীয় অভিযান লাভ করেন। সেই সাথে এদের বিদ্রোহেরও পরিসমাপ্তি ঘটে। কাতিফ অবরোধ ১৫৫১ সালে বসরার অটোমান গভর্নর হরমুজের রাজা পর্তুগিজদের একজন ভাসালের মালিকানাধীন আরব উপদ্বীপের কাতিফের দুর্গ বিজয় করেন, কিন্তু পরবর্তীতে পর্তুগিজরা তাদের হরমুজি ভাসালদের এই দুর্গ সফলভাবে অটোমানদের কাছ থেকে পুনরুদ্ধার করে। আসলে কাতিফ অবরোধ নিয়ে এর বেশি অথেন্টিক তথ্য পাওয়া যায় না, তবে শোনা যায় কাতিফ দুর্গ পুনরুদ্ধার করতে পর্তুগিজরা বিচক্ষণতার সাথে গোয়েন্দাগিরি চালিয়ে যায় এবং অনেক অটোমানকে অর্থের বিনিময়ে কিনেও নেয়, যার ফলশ্রুতিতেই অটোমানরা এই দুর্গ হারায়। মুরাদ রেইসের দ্য এল্ডারের অভিযান এবং হরমুজ প্রণালীর যুদ্ধ ১৫৫৩ সালে পর্তুগিজরা হরমুজ প্রণালীর যুদ্ধে মুরাদ রেইস দ্য এল্ডারের একটি অটোমান নৌবহরকে পরাজিত করে। এই অভিযানের উদ্দেশ্য ছিল নৌবহরকে সুয়েজে ফিরিয়ে আনা। নতুন অটোমান অ্যাডমিরালকে পাঠানো হয় সেখানে। তিনি ছিলেন কাতিফের প্রাক্তন সানজাক বে। তিনি পারস্য উপসাগর থেকে এদিকে যাত্রা করার সময় ডম দিয়েগো দ্য নরনহো দ্বারা পরিচালিত একটি বড় পর্তুগিজ নৌবহরের মুখোমুখি হন। অটোমান পর্তুগিজদের মধ্যে সবচেয়ে বড় উন্মুক্ত সমুদ্রের একটি যুদ্ধ হল এটি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মুরাদ পর্তুগিজ নৌবহরের কাছে পরাজিত হন এবং বসরায় ফিরে আসেন। ফলে কিছু সময়ের জন্য হলেও অটোমান নৌবাহিনী কিছুটা থমকে গিয়েছিল। সাইদি আলী রেইস অভিযান এবং ওমান উপসাগরের যুদ্ধ ১৫৫৪ সালে অটোমান নৌবাহিনীর এই বড় ব্যর্থতার পর নতুনভাবে সৈয়দ আলী রেইসকে অ্যাডমিরাল হিসেবে নিযুক্ত করা হয়। তিনি যাত্রা শুরু করেন এবং হরমুজ প্রণালী অতিক্রম করে ওমানি উপকূলে যাত্রা শুরু করেন এবং সেখানে পৌঁছে তিনি পর্তুগিজ নৌবহরের সাথে মোট ২ বার যুদ্ধ করেন। প্রথম যুদ্ধে অটোমানরা সাফল্যের মুখ দেখলেও দ্বিতীয় যুদ্ধের পর তাদের অবস্থা একদমই নাজুক হয়ে যায় এবং লজ্জাজনকভাবে সৈয়দ আলী রেইস যুদ্ধ থেকে পালিয়ে যান। পরে তিনি গুজরাটে পৌঁছান। অটোমান সাম্রাজ্য এবং পারস্যের মধ্যে যুদ্ধের কারণে ভারত থেকে তুরস্কের পথটি ছিল খুবই বিপজ্জনক। ১৫৫৫ সালে এই দুই দেশের মধ্যে আমাসা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সাদি আলী রেইস দেশে ফিরে আসেন। তিনি এই দুঃসাহসিক যাত্রা সম্পর্কে মিরর অফ কান্ট্রিজ নামে একটি বইও লিখেছিলেন এবং ১৫৫৭ সালে সুলতান সুলেমানকে তা উপস্থাপনও করেছিলেন। এই বইটি এখন অটোমান সাহিত্যের প্রাচীনতম ভ্রমণ বইগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। রেড সি ক্যাম্পেইন ১৫৫৬। ১৫৫৯ সালে অটোমানরা বাহরাইন অবরোধ করে, যেটি ১৫২১ সালে পর্তুগিজরা অটোমানদের থেকে দখল করেছিল এবং তারপর থেকে পরোক্ষভাবে শাসন করেছিল। কিন্তু আল হাসার গভর্নরের নেতৃত্বে বাহরাইনের বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করা হয়, যদিও এরপরও পারস্য উপসাগরে নৌ চলাচলের উপর নিয়ন্ত্রণ করত পর্তুগিজরা। অটোমানদের এই অভিযানের পর ১৫৫৯ সালে এই সময় তারা উসমানীয় উপকূলীয় শহর আল কাতিফ আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে তাতেও তারা ব্যর্থ হয়। কামারান দ্বীপের যুদ্ধ ১৫০৭। ১৫০৭ সালে অটোমান অ্যাডমিরাল সেফার রেইস লোহিত সাগরের কামারান দ্বীপের কাছে দুটো পর্তুগিজ যুদ্ধ জাহাজ দখল করে নেয়, যার ফলে সেখানে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আসলে কে বিজয়ী হয়েছিল তা সম্পর্কে ইতিহাসে তথ্য পাওয়া যায় না, অর্থাৎ অটোমানদের ছোটখাটো যুদ্ধের মধ্যেই পড়ে যায় এটা। সাগরে পর্তুগিজ আধিপত্য রোধ এবং মুসলিম ভারতীয়দের সাহায্য করার মূল লক্ষ্যগুলো অটোমানদের পূরণ হয়নি। অটোমান সাম্রাজ্য পর্তুগালের চেয়ে ধনী এবং অনেক বেশি জনবহুল ছিল, তাই একই সাথে দুই সুপার পাওয়ারের দম্ভ সবসময় তুঙ্গে থাকলেও বেশিরভাগ সময়ই অটোমানরাই জয়ী হয়, যদিও তারা পর্তুগিজদের সাথে বেশ কয়েকটি অভিযানে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ইয়েমেন, সেই সাথে লোহিত সাগরের পশ্চিম তীর, সুদান এবং ইরিত্রিয়ার একটি উপকূলীয় স্ট্রিপ হাদিম সুলেমান পাশার নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের অংশ করা হয়েছিল।
অটোমানদের নিয়ন্ত্রণে থাকাতে আরব উপদ্বীপের চারপাশের বন্দরগুলো সে সময় বেশ সুরক্ষিত ছিল। লোহিত সাগরকে শক্তিশালীভাবে নিয়ন্ত্রণের সাথে সাথে অটোমানরা সফলভাবে পর্তুগিজদের সাথে বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক করতে সক্ষম হয়েছিল এবং তারা ষষ্ঠদশ শতক জুড়ে মুঘল সাম্রাজ্যের সাথে একটি উল্লেখযোগ্য হারে বাণিজ্য করেছিল। কখনো কখনো 1569 সালে সুমাত্রা ও ইন্দোনেশিয়াতে আচেহ অটোমান সহায়তাকেও অটোমান পর্তুগিজ অভিযানগুলোর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়, যদিও সে অভিযানগুলো কোনো সামরিক অভিযান ছিল না। আপনি শুনলে অবাক হবেন যে 1565 এবং 1579 সালের মধ্যে ওসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির সোকল্লু মেহমেদ পাশা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে একটি খাল খননের প্রস্তাব করেছিলেন, অর্থাৎ বর্তমান সুয়েজ খালের মতো একটি খাল, যেটা দিয়ে জাহাজ এপার থেকে ওপার যেতে পারবে। তৎকালীন সময়ে সেই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নৌবাহিনীর পক্ষে খাল পাড়ি দিয়ে শেষ পর্যন্ত ভারত মহাসাগরে যাওয়া অনেক সহজ হতো এবং পর্তুগিজদের বিরুদ্ধে একটি বড়সড় অভিযানের প্রস্তুতি নেওয়াও যেতে পারত। কিন্তু সে সময় এই কাজ ছিল অনেক ব্যয়বহুল এবং প্রায় অসম্ভব। আর এদিকে পর্তুগিজরা সময়ের সাথে সাথে বুঝতে পেরেছিল যে নিজেদের উন্নতি সাধনের জন্য অটোমানদের সাথে বাণিজ্য করা কতটা লাভজনক। তাই তারা ধীরে ধীরে অটোমানদের সাথে বিভিন্ন চুক্তিতে জড়ায় এবং বিভিন্ন দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টাও করে। এতে একটি স্থিতিশীল অবস্থার বহিঃপ্রকাশ ঘটে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল অটোমান পর্তুগিজ যুদ্ধের বিস্তারিত ইতিহাস। আপনাদের অনুরোধে ভিডিওটি আগে দেওয়ার কথা থাকলেও ভিডিওটির পেছনে শুধু 15 দিন রিসার্চ করতেই ব্যয় হয়ে গিয়েছিল। এই বিষয়টি বাংলা ভাষার অডিয়েন্সদের জন্য খুবই ইউনিক একটি বিষয় ছিল, অর্থাৎ এই বিষয়ের সবগুলো তথ্য এবং ইতিহাসই আমাকে বিভিন্ন ইংলিশ রাইটারের বই থেকেই নিতে হয়েছে। পাশাপাশি উইকিপিডিয়াও আমাকে সাহায্য করেছে। আর যতটুকু পেরেছি অথেন্টিক ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো অসঙ্গতি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মূলত তাদের জন্যই এই ভিডিওটি এবং আমার পরিশ্রম সার্থকতার মুখ দেখবে। এরপরে কোন বিষয় ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।